তো কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একটা সম্পত্তির দলিল পড়তে হয়। কারণ আমরা যারা এই শিক্ষিত, বিভিন্ন বিষয় পড়াশোনা করেছি কিন্তু জায়গা জমির দলিল খতিয়ান কখনো দেখি নাই। আমাদের সামনে যখন একটা দলিল নিয়ে আসা হয় তখন আমরা চিন্তা করি যে এখান থেকে আমরা কি জিনিসটা পড়বো। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে একটা দলিল পড়তে হয়, ওই দলিলের মেইন ইনগ্রেডিয়েন্ট জিনিসগুলো কি। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রকার দলিল হোক, নতুন হোক বা পুরাতন হোক, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে পারবেন, বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক যে একটা সম্পত্তির দলিলের মধ্যে কি কি জিনিসগুলা থাকে, কোন কোন জিনিসটা আমাদের বের করতে হবে, কোন জিনিসটা আমরা পড়বো। তো বন্ধুরা, আমরা যদি দেখি যে একটা সম্পত্তির দলিল যখন আমরা পড়তে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কোন কোন জিনিসটা দেখতে হবে। জাস্ট একটু আমরা পিডিএফটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেখান থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন জিনিসটা পড়তে হয় কোনটা না। তো চিত্রে যেমন দেখতেছেন, জাস্ট আমি একটু জুম করে নেই, তাহলে সবার জন্য বেস্ট হবে। যারা এই মোবাইলে দেখতেছেন তারাও বিষয়টা বুঝতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে দলিল নাম্বার এবং তারিখ। যে কোনো একটা দলিলের মূল জিনিসটা হচ্ছে দলিল নাম্বার এবং তারিখ। এটা কোথায় পাবেন? দেখবেন কিছু দলিলের উপরেই লেখা আছে, আর যেই দলিলগুলোতে লেখা নাই তার দলিলের প্রথম পাতার উপরে ডান দিকে একটা নাম্বার পাবেন, সেটাই দলিল নাম্বার। আর একটা বাম দিকে একটা নাম্বার আছে, সেটাকে ক্রমিক নাম্বার বলে। ক্রমিক নাম্বার এবং দলিল নাম্বারের মধ্যে পার্থক্য আছে। ক্রমিক নাম্বার হচ্ছে যখন সাব রেজিস্ট্রার অফিসে দলিলটা সাবমিট করা হয়, দলিলের প্রকৃতি যাই হোক, ধারাবাহিক একটা কনজিকিউটিভ নাম্বার পড়ে, যেটা ক্রমিক নাম্বার। পরবর্তীতে দলিলটা কোন প্রকৃতির, কোন বালামে যাবে তার উপর ভিত্তি করে পৃথক নাম্বার পড়ে, যাকে আমরা দলিল নাম্বার বলি। তো এটা হচ্ছে আমাদের দলিল নাম্বার। এবং তারিখটা দেখবেন যে বিভিন্ন প্রকার সিল দেওয়া আছে সাব রেজিস্টারে, সেখানে নিচে এরকম করে তারিখ লেখা আছে। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশনের নাম্বার। এই দলিল নাম্বার এবং তারিখ দিয়ে আপনি যখন মালিকানার ধারাবাহিকতা লিখবেন, কোথাও কোনো মতামত দিবেন, অথবা আপনি কোনো আদালতে উপস্থাপন করবেন, তখন এত তারিখের এত নাম্বার দলিল। এটা ছাড়া আপনি যদি সার্টিফাইড কপি উত্তোলন করতে চান, এই জিনিসটার প্রয়োজন হবে। এরপরে আসি 2 নম্বরে, দলিলের প্রকৃতি। যে এই দলিলটা কি সাবকবলা, হেবা, দান, ওসিয়ত, বিনিময়, কোন প্রকারের দলিল, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। যেইটা আপনি নতুন দলিলগুলোতে প্রথমে পেয়ে যাবেন প্রথম পাতায়, পুরাতন দলিল হইলেও প্রথম পাতায় পাবেন। সেখানে খাসকবলা, খুসকবলা, বিক্রয় কবলা, সেল ডিড যদি লেখা থাকে, ধরে নেবেন যে এটা হচ্ছে সেল ডিড। এটা ছাড়া হেবা, হেবার ঘোষণা, ডিক্লারেশন অফ হেবা থাকলে ধরে নেবেন এটা হেবা। এইরকম বিভিন্ন নাম আছে। এটা ছাড়া আপনি আর ওই যে জমিটার মধ্যে বিভিন্ন প্রকার যে জমি আছে, জমিগুলা শ্রেণীগুলা কি, এগুলা কি বাড়ি না পুকুর না রাস্তা, সেগুলো উঁচু জমি না কান্ধা না ডাঙ্গা না দলা, এরকম অসংখ্য নাম আছে। আঞ্চলিকতার ভিত্তিতে আপনি ওই নামগুলো একটু দেখে নিতে পারেন। এরপরে যিনি সম্পত্তি বিক্রি করতেছেন বা যিনি ক্ষমতা দিচ্ছেন, যিনি দাতা, তার নাম, ঠিকানা, বাবার নাম সেখানে পেয়ে যাবেন। মূলটা নাম এবং বাবার নাম, এতটুকুই যথেষ্ট। এরপরে যিনি সম্পত্তি ক্রয় করতেছেন তার নাম, আর এখনকার লেটেস্ট হইলে তো দেখবেন যে তার ডিটেইল জাতীয় পরিচয়পত্র নাম্বার সহ পেয়ে যাবেন দাতা গ্রহীতা। এরপরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তফসিলটা, অর্থাৎ কোন জেলার, কোন থানার, কোন জায়গার সম্পত্তি। এবং চৌহাদ্দিটাও আপনি পেয়ে যাবেন, যে জমিটা চতুর্দিকে কে কে আছে। এরপরে হচ্ছে সম্পত্তির বাজার মূল্য, অর্থাৎ যে দলিলটা আপনি পড়তেছেন এটা কত টাকা মূল্যের দলিল। দেখবেন যে প্রথম পাতায় নতুন দলিলে লিখাই আছে, আর পুরাতন দলিল হইলে তো বাজার মূল্যের বর্তমানে কোনো দরকার নেই। এরপরে অবশ্যই অবশ্যই খতিয়ান নাম্বার আপনি পাবেন। তো খতিয়ান নাম্বারের ক্ষেত্রে কয়েক প্রকারের খতিয়ান হয়। নামজারি খতিয়ান হয়, সেখানে নামজারি কেস নাম্বার দেখতে পারবেন। এটা ছাড়া ডিপি খতিয়ান লেখা থাকতে পারে, হাল খতিয়ান, সাবেক খতিয়ান, সিএস খতিয়ান, এসএ খতিয়ান। তো এটার জন্য আমাদের যে খতিয়ান পরিচিতি ভিডিওটা দেখে নেবেন। তারপরেও সংক্ষেপে বলে নিই, সর্বপ্রথম আমাদের দেশে খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান, তো যেটাকে দলিলে সাবেক খতিয়ান হিসেবে লেখা হয়। এর পরবর্তীতে আমাদের যে খতিয়ান সেটা হচ্ছে অ্যাসে খতিয়ান, যেটাকে পুরাতন দলিলে হাল খতিয়ান হিসেবে লেখা হয়। হাল মানে হচ্ছে বর্তমান, এখনকার খতিয়ান, আর সাবেক মানে হচ্ছে পুরাতন। এটা ছাড়া নামজারি খতিয়ান আমরা সবাই জানি, যখন যা করিও মালিক সম্পত্তি বিক্রি করে, তখন আপনি দলিলের মাধ্যমে যখন ক্রয় করেন, আপনার দলিলটা দিয়ে যে নামজারি করেন সেটাই নামজারি খতিয়ান। এটা ছাড়া জরিপ পর্যায়ে যে খতিয়ানগুলো দলিলে উল্লেখ করা হয় সেগুলোকে ডিপি বা ড্রাফট পাবলিকেশন বলে।
এরপরে হচ্ছে সম্পত্তির দাগ নাম্বার, যে কত দাগের জমি, কয়টা দাগ আছে, এইটাই গুরুত্বপূর্ণ। এরপরে 10 নম্বরের মূল জিনিসটা হচ্ছে যে ওই টোটাল দাগের জমির পরিমাণ কত, আর ওই দাগ থেকে আপনাকে কতটুকু জমি হস্তান্তর করা হচ্ছে। একটা দাগে 100 একর জমি আছে, আপনাকে হয়তো 1 একর হস্তান্তর করতেছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। দাতা বা গ্রহীতা যদি একাধিক হয়, তাহলে ওই একই দলিলে সবার নাম আছে বলে যে সবাই সমান অংশ বিক্রি করতেছে বা সমান অংশ ক্রয় করতেছে, এমন নাও হতে পারে। তো এই জন্য হারাহারি অংশটা দেখে নেবেন যে সবার সম পরিমাণ অংশ, না কারো বেশি কারো কম। এরপরে দলিল সম্পাদনের তারিখ এবং রেজিস্ট্রেশনের তারিখ। তো দেখেন, সম্পাদনের তারিখ আগে কি সেই জিনিসটা আইনের ভাষায় বলা হয়, একটা দলিলে যখন জমির বিক্রেতা সাক্ষীর সামনে স্বাক্ষর করে, সেটাই হচ্ছে এক্সিকিউশন ডেট। যেমন সম্পাদনের 30 দিনের মধ্যে বায়না দলিল রেজিস্ট্রেশন করতে হয়। অন্যান্য দলিল 3 মাসের মধ্যে সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করলে রেজিস্ট্রেশন হয়। এই সাব রেজিস্ট্রারের কাছে যখন সরকারি যাবতীয় ফি দিয়ে আপনি দাখিল করলেন, সাব রেজিস্ট্রার গ্রহণ করলো, আপনাকে 52 ধারার একটা রসিদ দিল, তো সেই দিনটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের দিন। নতুন দলিলে 25 বছরের ধারাবাহিক মালিকানার ইতিহাস পাবেন কমপক্ষে। সেখান থেকে বায়া দলিল, অর্থাৎ আগের মালিকের দলিল বা পিট দলিল যাকে বলি, সেই নাম্বারগুলো আপনি সেখানে পাবেন, যে জমির বিক্রেতা জমিটা কিভাবে মালিক হয়েছে। তো বর্তমানে কমপক্ষে 25 বছরের মালিকানা, কমপক্ষে অ্যাটলিস্ট। তো আপনি যদি ওই দলিলে সিএস থেকে থাকেন, তাহলে সিএস খতিয়ান কার নামে, পরে এস এ খতিয়ান কার নামে, আর এস খতিয়ান কার নামে, খতিয়ান ভাবে ধারাবাহিকতা আছে কিনা, দলিল ভাবে ধারাবাহিকতা আছে কিনা, এইভাবে মালিকানা কিন্তু যাচাই করতে হয়। তো দলিলে একটা কলাম থাকে কৈফিয়ত কলাম, মানে দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে ওই কলামে লিখে দেওয়া হয় যে 5 নম্বর পাতায় এইটা জায়গায় এইটা হবে, এটা রেজিস্ট্রেশনের আগেই। তবে বর্তমানে দেখা যায় যে সাব রেজিস্ট্রাররা বলে যে পাতাটাই চেঞ্জ করেন, নতুন পাতা। তারা বর্তমানে কৈফিয়ত কলামের ব্যবহারটা করে না। এখন যদি ওই জায়গা জমি দিয়ে মামলা থাকে, আপনি যদি আরো বিশদ জানতে চান, এক্ষেত্রে দলিলে কমপক্ষে 2 জন সাক্ষী থাকে। সাক্ষী 3 জন, 4 জন, 5 জনও হইতে পারে। সাক্ষী মহিলাও হইতে পারে। অনেকেরই ভুল ধারণা আছে যে মহিলারা সাক্ষী হইতে পারে না। বাংলাদেশের প্রচলিত আইনে মহিলাও সাক্ষী হইতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 জন, একাধিকও হইতে পারে। একজন হচ্ছে সম্পত্তির বিক্রেতাকে, যিনি ব্যক্তিগতভাবে চিনেন, ইত্যাদি বা শনাক্তকারী তাকে বলা হয়। পুরাতন দলিলে ইত্যাদি শব্দ পাবেন, নতুন দলিলে শনাক্তকারী। এটা ছাড়া দলিল লেখকের নাম এবং তার লাইসেন্স নাম্বারের একটা পৃথক কলামই দেওয়া আছে, সেখান থেকে তার নাম এবং লাইসেন্স নাম্বারটা আপনি দেখে নেবেন। এটা ছাড়া মূল দলিলের প্রথম পাতার অপোজিট সাইডে কি পাবেন, যিনি বিক্রেতার আঙ্গুলের ছাপ পাবেন। এটা ছাড়া সাব রেজিস্ট্রেশন অফিসে একটা থাম ইমপ্রেশন বই দেখা হয়, সেখানে আপনি থাম নাম্বারটা পাবেন। আর মূল দলিলটা যদি আপনি পড়েন, এটা যদি মূল দলিল হয়, তাহলে শেষ পাতার অপোজিটে দেখবেন যে একটা নির্দিষ্ট সাল লেখা আছে, যেমন 2024, 2025। তারপরে একটা বই নাম্বার লেখা আছে, এটাকে আমরা বালাম নাম্বার বলি। যেখানে একটা সম্পত্তির দলিল কি করা হয়, সম্পত্তির দলিলগুলা সেখানে লিপিবদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে যখন আমাদের প্রয়োজন পড়ে, তখন আমরা সেখান থেকে সার্টিফাইড কপি নিতে পারি। এই আজকের ভিডিওতে আমরা যে সামান্য কয়েকটা কথা বললাম, এই কথাগুলো আপনি যদি কয়েকবার শুনেন এবং এই অনুযায়ী আপনার বাসায় যে দলিল আছে সেগুলো বের করেন, তাহলে আপনি দলিল নতুন হোক পুরাতন হোক পড়া কোনো বিষয় না। তো পাশাপাশি আমাদের আরো ভিডিও আছে, সেগুলো দেখবেন যদি কোনো সমস্যা হয়। আর যদি আপনারা দলিল খতিয়ান বিষয় আরো জানতে চান, আমাদের একটা কোর্স চলমান আছে, সেটাতেও কিন্তু ভর্তি হতে পারেন। 10টা 11টা সাবজেক্টের উপর ভূমি রিলেটেড, অতি দ্রুত। প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে রাত 9টায়, রমজান মাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।